শান্তিনগর নামে এক গ্রামে একটি ছোট্ট দরিদ্র পরিবারে বসবাস করত সীমা। সীমার বাবা ছিলেন একজন কৃষক। হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে ছোটবেলাতেই সীমার বাবা মারা যায়। তারপর থেকেই তার মা একা হাতে মেয়েকে বড় করে। অভাবের কারণে বেশি দূর লেখাপড়াও করা হয়নি তার। পড়াশোনা না জানলে কি হবে? মেয়ে কিন্তু ছিল ভীষণই লক্ষ্মীমন্ত। শাড়িতে সুন্দর সুন্দর নকশা তোলার কাজ করত। গ্রামের বড় বড় ব্যবসায়ীরা শহরে বিক্রি করে প্রচুর মুনাফা করত। এই জন্য তো গ্রামের শাড়ি ব্যবসায়ীরা সীমাকে খুব ভালোবাসত। মা, ও মা, কি করছো? ও বাবা, এখানে বসে বসে তুমি এগুলো কি করছো? কি আর করব, এই রেশন থেকে যে চালগুলো দিয়েছিল সেগুলো একটু ঝাড়ছিলাম। তা বল, এত হন্তদন্ত হয়ে এলি যে? মালিকের বাড়ি থেকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল? ও মা, হাতে এগুলো কি রে? আজকে তো মালিকের একটা বড় অর্ডার ছিল। সব মালপত্র নিয়ে 11টার মধ্যেই বেরিয়ে গেল। হাতে কাজ ছিল না, আমরা আর কি করব, সেই জন্যই চলে এলাম তাড়াতাড়ি। এই দেখো, পাকা রুই, আর এই যে কালু ময়রার দোকানে গরম গরম রসগোল্লা বানাচ্ছিল, তাই নিয়ে এলাম তোমার জন্য। এত টাকা খরচা করতে শুধু শুধু তোকে কে বলেছে? মাইনে পেলেই টাকাগুলো হাতে চুলকায় না বল? শুধু শুধু এত টাকা খরচ করলি? আমাদের এই অভাবের সংসারে কি এত বড়লোকি খাওয়া দাওয়া মানায়? দিন আনা দিন খাওয়া মানুষ, এইসব বড়লোকি চাল একদম উচিত নয়। ভগবান এগুলো সহ্য করবেন না। গরিব ঘরে যখনই একটু সুখের আলো হয়, ভগবান সঙ্গে সঙ্গে সেই সুখ কেড়ে নেবেন। তুমি শুধু শুধু এত চিন্তা করো না তো মা। আজকে বললাম না, মালিকের একটা বড় অর্ডার বেরোলো। ওনার আমার হাতের কাজ খুব পছন্দ হয়েছে, সেই জন্য বেশ কিছু টাকা বকশিশ দিয়েছিলেন। তো এগুলো মাইনের টাকা নয়, ওই বকশিসের টাকা দিয়ে ভালো মন্দ আনলাম। তোমার তো গরম গরম রসগোল্লা খেতে খুব ইচ্ছা হচ্ছিল, আর এই পাকা রুইটা দেখে আমার খুব খেতে ইচ্ছা হলো। অনেক দিন ভালো মন্দ খাওয়া হয় না, কতদিন হয়ে গেছে ভাতের পাশে মাছ জোটে না। আজ যখন এনেছি, সোনামুখ করে খেয়ে নিও। সে তোর ইচ্ছা হয়েছে, তোর জন্য আনতে পারতিস, আমার জন্য আবার এইগুলো কিসের জন্য? বয়স হয়েছে, তোর একটা গতি করতে পারলেই আমার শান্তি। আমার আর ভালো মন্দ খাওয়ার ইচ্ছা করে না রে মা। সব সময় তোমার এই এক কথা। আমি তো বলেছি এখন আমি বিয়ে করব না, তাও তুমি কেন এক কথা নিয়ে পড়ে আছো বলো তো? শাড়ির নকশা তোলার কাছে সবে সবে নিজের হাতটা একটু পাকিয়েছি। এখন আমার সামনে এক উজ্জ্বল ভবিষ্যৎ। ভাবছি নিজেদেরই একটা শাড়ির ব্যবসা করে তুলবো। মালিকের কাছ থেকে যা মাইনে পাই আর যে টাকা বকশিশ পাই, তা একটু একটু করে জমালে একটা ব্যবসা ঠিক দাঁড় করিয়ে নেব। তখন দেখবে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। এই মাছ রসগোল্লা এখন তো মাঝে মাঝে জোটে, তখন আমাদের হরদমই জুটবে। তা কি বললে হয় রে বোকা? তোর বাবা তো সব চিন্তা আমার ঘাড়ে ফেলে দিয়ে নিশ্চিন্তে চলে গেলেন। মেয়ে মানুষ, তোকে ঠিক জায়গায় যদি বিয়ে না দিতে পারি, মরেও আমি শান্তি পাবো না। তোকে যদি ঠিকঠাক ভাবে পাত্রস্থ করে না যেতে পারি, তাহলে এই গাঁয়ের লোক কি আমায় ছেড়ে দেবে ভেবেছিস? বলবে নিজের আখের গোছানোর জন্য মেয়েকে বাড়িতে আইবুড়ো করে বসিয়ে রেখে দিয়েছে। এসব কথা আমার সহ্য হবে না রে মা। চুপ করো তো মা তুমি। লোকের আর কাজ কি? লোকে চায় কেউ যদি ওপরে ওঠে তার পা টেনে হিঁচড়ে নামিয়ে দিতে। লোকে তো কিছু কথা বলবেই। লোকের কথা শুনে কি তুমি আমার ক্ষতি করে দেবে? আমি বিয়ে করব না, এই তোমায় বলে দিলাম মা। আচ্ছা আচ্ছা, সে না হয় দেখা যাবে খন। এখন বরং ঘরে চল তো। হ্যাঁ, ঘরে চলো। তোমার সঙ্গে বকবক করতে করতে রসগোল্লা সব ঠান্ডা হয়ে গেল। সীমার মা সীমাকে বিয়ে দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিল, কিন্তু অন্যদিকে সীমার চোখে দু চোখ ভরা স্বপ্ন, বড় হওয়ার স্বপ্ন।
তার মাথায় সারা দিন ঘুরতো সে কি করে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে, কিভাবে নিজের পায়ে দাঁড়িয়ে মায়ের সেবা শুশ্রূষা ভালো করে করতে পারবে, কি করে নিজেদের এই হত দরিদ্র দিন কাটিয়ে উঠবে। না না না, মেয়ের কথা শুনলে হবে না। আজই বরং ঘটক মশাইয়ের বাড়ি গিয়ে একটা ভালো পাত্রের সন্ধান করতে হবে। মেয়ে যত যাই বলুক, একবার পাত্রপক্ষ দেখতে এলে ও আর না করতে পারবে না। এরপর এক প্রকার সীমাকে না জানিয়েই পাত্রপক্ষ নিয়ে এসে হাজির হলো সীমার মা। সীমাকে দেখে তো পাত্রপক্ষের খুব পছন্দ হয়ে গেল, তাই তারা এক কথায় পাকা কথা দিয়েই দিল, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা বাড়ি যাই, তারপর বরং ঘটক মশাইয়ের সঙ্গে একটা আলোচনা সেরে নেব। বিয়ের দিনক্ষণ আপনাকে ফোনেই জানিয়ে দেব, তবে আপনারা নিজেদের মতো প্রস্তুত হতে শুরু করে দিন। আগামী 2 মাসের মধ্যেই আমরা বিয়ে দিয়ে দিতে চাই। বুঝতেই পারছেন মেয়ের বিয়ে কত বড় ঝক্কি। আপনি তো একা, মায়ের দায়িত্ব আপনাকেই সব পালন করতে হবে। কি হলো মা এসব? আমি তো তোমাকে বারবার বলেছিলাম যে আমি এখন বিয়ে করতে চাই না, তাও কেন তুমি আমাকে জোর করছো? আমার 2 চোখ ভরা স্বপ্ন এইভাবে তুমি নষ্ট হতে দিও না মা। এখনো যে অনেক কিছু করার আছে আমার। তোমায় তো আমি বিয়ে করবো না বলছি না, একটু নিজে প্রতিষ্ঠিত হয়ে নি, তারপর না হয় করি। আমাকে অন্তত এটুকু সময় সুযোগ দাও তুমি। পাড়ার লোকেরা কথা শোনাতে ছাড়ে না রে মা। এখনই আমার কানে আওয়াজ আসে, সবাই বলে আমি নাকি তোকে ইচ্ছা করে নিজের স্বার্থে আইবুড়ো করে ঘরের বসিয়ে রেখে দিয়েছি। একটা মা হয়ে কি এগুলো শুনতে ভালো লাগে? তুই আমার কাছে যে সময় সুযোগ চাইছিস, আস্তে আস্তে আমারও তো বয়স হচ্ছে, তখন তো তোকে বিয়ে দিতে পারবো না, বিছানায় শয্যাশায়ী হয়ে যাব। তখন তোর কি হবে বলতো মা? আমি তো তোর মা, আমি তো তোকে জন্ম দিয়েছি, তোর ক্ষতি তো আমি চাইবো না। দয়া করে তুই আমার কথা মেনে নে রে মা, আমি তোর কাছে হাত জোড় করছি। এরপরে সীমা মায়ের কাঁদো কাঁদো মুখ দেখে আর না করতে পারল না, মত দিয়ে দিল। বিয়ে হয়ে গেল সীমা এবং রাহুলের। বিয়ের পর তারা পাড়ি দিল কলকাতা শহরে। কিছুদিন বেশ ভালোই কাটলো, তারপর আস্তে আস্তে শুরু হলো অশান্তি। কি ব্যাপার বৌমা, এখনো এত বেলা হয়ে গেল, আমার মেয়েকে তুমি এখনো চা দাওনি? ও তো জগিং করতে বেরোবে। কালকে আমার মেয়ে রাত্রির বেলা বলছিল বৌদি আসার পর থেকে নাকি ওর ডায়েট চার্ট সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিকই বলেছে। অবশ্য এইরকম একটা আনকালচার্ড গাইয়া ঘরের মেয়েকে বাড়ির বউ করে আনলে তো এই দশাই হবে। অনেকবার আমার সবাই বারণ করেছিল নিজের স্ট্যাটাস মেনটেন করে কাউকে নিয়ে আসো, আমি শুনলাম না। আমি তো চা নিয়ে যাচ্ছি মা, শুধু শুধু আমার শিক্ষা দীক্ষাকে কেন অপমান করছেন? সেই শিক্ষা থাকলে তো তারপরে অপমান করব। ক্লাস 8টাও তো মনে হয় টপকাতে পারোনি। যাগে, শুধু শুধু কথা বলে দেরি করে লাভ নেই, যা হবার হয়ে গেছে। আমার কপালে যা ছিল সেটাই হয়েছে। যাও গিয়ে আমার মেয়েকে চাটা দিয়ে এসো। দিদি ভাই, এই যে তোমার চা। ও হো, কতবার তোমায় বলেছি যে আমি ঠিক 7:30টার সময় চা খাই, এখন 7:45 বাজে, অলরেডি 15 মিনিট লেট হয়ে গেছে। আমি আর এখন চা খাবো না, নিয়ে যাও। আমার বাড়িতে একটা নিয়ম কানুন আছে, কতদিন হয়ে গেল এই বাড়িতে এসেছো, এখন অব্দি নিয়ম কানুনগুলো মুখস্থ করতে পারলে না? শুনে রাখো, তোমাকে একটা ভালো কথা বলছি, একটা কাগজ নেবে, তার মধ্যে এই বাড়ির নিয়মগুলো লিখে রাখবে, লিখে সেটা দেয়ালে টাঙিয়ে রাখবে। ঘুম থেকে উঠেই দেখতে পেয়ে যাবে, তাহলে তো তোমার মনে পড়ে যাবে। আর এরকম সিলি সিলি মিস্টেক গুলো তুমি করবে না। পান থেকে চুন খসলেই তোমরা আমাকে কথা শোনাও। আমি তো চেষ্টা করি কাজগুলো করে দেওয়ার, তাও তোমরা আমায় কেন এরম করে বলো? আমি যদি তোমাদের এতই অপছন্দ হই, তাহলে কেন নিয়ে এসেছিলে আমায়? জানতে তো আমি গরিব, পড়াশোনা বেশি দূর জানি না, শহরের আদব কায়দা সম্পর্কে কোনো ধারণাই আমার নেই। তাও যখন নিয়ে এসেছো, তাহলে এত কথা কেন শোনাও? একবার তো বোঝার চেষ্টা করতেই পারো আমার মনের ওপর দিয়ে কি যায়। ব্যাস,
সুযোগ পেলে তো ফ্রিতে জ্ঞান দেওয়া স্টার্ট করে দিলে। এই, তুমি যাও তো এখান থেকে, তোমার মুখটা আমার দেখতে ইচ্ছা করছে না এই সকালবেলা। মা, অনেক দিন হয়ে গেল মায়ের সঙ্গে আমার দেখা হয়নি। একা গ্রামের বাড়িতে থাকে, কেমন আছে তাও জানি না। বয়স হয়ে গেছে তো, কাজও ঠিক করে করতে পারে না। আমি কি একবার মায়ের সঙ্গে দেখা করে আসতে পারি? শোনো বৌমা, ঘন ঘন এত বাপের বাড়ি যাওয়ার নাম নিও না তো। বিয়ে হয়ে গেছে, এখন এটাই তোমার বাড়ি। এতই যদি মায়ের টান থেকে থাকতো তাহলে বিয়ে কে করতে বলেছিল? থাকতে তো মায়ের ঘাড়ে আইবুড়ো হয়ে বসে। তাহলে অন্তত মাকে দুদিনের জন্য আমার বাড়ি নিয়ে আসি। মনটা বড্ড খারাপ লাগছে। প্রথমত তুমি এই বাড়ি থেকে চলে গেলে আমাদের খুব অসুবিধা হবে। সংসারের এত কাজ আর আমি করতে পারবো না। বিয়েতে তোমার অনেক টাকা খরচ হয়ে গেছে, সেই জন্য দুটো কাজের লোক ছিল, তাদেরকেও তাড়িয়ে দিয়েছি। সংসারের এখন সব কাজ তোমাকেই করতে হয়। তুমি যদি বাপের বাড়ি চলে যাও সেই দিক দিয়ে যেমন অসুবিধা, আবার তোমার মাকে যদি এখানে আনো তাহলে আর এক অসুবিধা। বোঝোই তো, জামাই বাড়িতে শাশুড়ি মানুষ কতদিন থাকবে। তার থেকে বরং আমি একটা চিঠি লিখে দিচ্ছি তোমার মাকে, তোমার মাকেও বলবে একটা চিঠি দিয়ে দিতে। চোখের দেখা আর চিঠিতে কথোপকথন কি এক? চেষ্টা থাকলে সবই এক। তবে খবরদার, চিঠি লিখতে বলেছি মানে এই নয় যে তোমার শ্বশুর বাড়ির নিন্দা তুমি তোমার মায়ের কাছে করতে পারবে, ঠিক আছে? চিঠিটা দেওয়ার পর কিন্তু আমি পড়বো, তারপরে সেটা পোস্ট করতে পাঠাবো, কেমন? তাই বুঝে সুঝেই চিঠি লেখো। চিঠি লেখার স্বাধীনতা পেয়েছো মানে সেই স্বাধীনতাটার অপব্যবহার করো না। স্বাধীনতা যেমন দিয়েছি সেটা কেড়ে নিতেও আমার সময় লাগবে না। বিয়ের বেশ কিছুদিন পরেই তার স্বামীও বিদেশে চলে গেল। গেল তো গেল, অনেকগুলো মাস কেটে গেল, আসার আর কোনো নাম নেই। বাধ্য হয়ে একদিন সে তার স্বামীকে ফোন করার অনেক চেষ্টা করলো। আগেও করেছে, কিন্তু প্রত্যেকবারই সুইচড অফ। কি হলো বৌদি, সকাল সকাল কাকে ফোন করছো? কাকে আবার নতুন জোটালে গো? স্বামী বিদেশে চলে যাওয়ার পরে কি নিজের টানা মিলতে শুরু করে দিয়েছো? দিদি ভাই, ঠিক করে কথা বলো। এগুলো তোমার কি ভাষা? ছি 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 ছি, এগুলো শোনাও পাপ। তোমাদের মতো গাইয়া মেয়ে মানুষের কি আর চরিত্র ঠিক আছে? চারিদিকে যা দেখি তাই তো বলি। এখন ভ্রমিতা না করে বলে ফেলো তো, ফোনটা কাকে করছিলে? তোমার ভাইকে। বিদেশে গেল, তারপর থেকে একবারও ফোন করলো না, যোগাযোগও করলো না আমার সঙ্গে। আমি কি এমন অপরাধ করেছি? আমার সঙ্গে এরকম সবাই মিলে কেন করছে? ও বাবা, রাহুল তোমার কিছুই বলেনি? বিয়ের পর তো বেশ কিছুদিন ছিল। বলবে মানে? কি বলবে তোমার ভাই? কিছু কি হয়েছে? দিশানি, দিশানি হলো রাহুলের আসল ভালোবাসা। বাবা মা সব জানা সত্ত্বেও বিয়ে দেয়নি, কারণ দিশানি একটি বিধবা মেয়ে। ওর একটা মেয়েও আছে। একটা বিবাহিত মেয়েকে আবার বিয়ে করবে, সেই জন্যই বাবা মা রাজি হয়নি। তাই তো তোমার মতো একটা গায়ের মেয়েকে রাহুলের ঘাড়ে চাপিয়ে দিতে হলো। যত পারবে তত অত্যাচার করতে পারবে নিজের ইচ্ছা মতো। একটা বিনা পয়সার কাজের লোকও পেয়ে গেলে। বাহ, অনেক বড় খেলোয়াড় কিন্তু তোমরা। প্রতারণা, এত বড় প্রতারণা করলে তোমরা আমার সঙ্গে। এই জন্যই একটা সরল সাদাসিধে অশিক্ষিত গায়ের মেয়েকে বিয়ে দিয়ে এনেছিলে না এই বাড়িতে, যাতে তোমরা আমার জীবনটা নিয়ে খেলা করতে পারো। সরল সাদাসিধে মেয়েরা তো কখনো মুখ ফুটে কিছু বলতে পারে না। কি হয়েছে রে, কি হয়েছে? ও এত বড় বড় কথা কিসের জন্য বলছে? সত্যিটা হজম করতে পারেনি গো মা, তোমার এই নবাব দুলালি বৌমা, সেই জন্যই মুখে বাদ বেরোচ্ছে। এত কষ্টের কথা আর এত অত্যাচার সে আর সহ্য করতে পারল না। সে তৎক্ষণাৎ সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। মেয়েটার জন্য বড্ড মন কেমন করছে। কত দিন হয়ে গেল ওর সাথে দেখা হয়নি। কাল কাল সকালেই একবার ওর শ্বশুর বাড়িতে গিয়ে ওর সঙ্গে দেখা করে আসবো।
সীমা, সীমা মা, কোথায় রে তুই? কোথায়? আরে আপনি আপনি বেন হঠাৎ করে এ বাড়িতে? কি ব্যাপার? অনেক দিন সীমার সঙ্গে দেখা হয়নি। যদি ওকে একটু ডেকে দিতেন তাহলে খুব ভালো হতো। আমার ছেলে আর ছেলের বউ তো বেশ কিছুদিন হলো বিদেশে চলে গেছে। আসলে খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছে তো, সেই জন্য আপনাকে জানাতে পারিনি। সীমা তো আমায় না জানিয়ে কিছুই করে না, আমায় একটা বারের জন্য জানালো না, চলে গেল। বললাম তো খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছে সব, তাই চলে গেছে। আপনি বসবেন নাকি? বসুন না। না, মেয়ে যে কালে নেই, বসে আর কি করব। আজ আমি আসি। আসলে জ্ঞান হারাবার সময় সীমা শ্বশুরবাড়ির লোকজন ভেবেছিল যে সে নাটক করছে, তাই তাকে আর হাসপাতালে ভর্তি করায়নি। ওইভাবেই কিছুক্ষণ পড়েছিল। আসলে সীমার সেরিব্রাল স্ট্রোক হয়েছিল। চিকিৎসার অভাবে এবং শ্বশুরবাড়ির লোকের অত্যাচারে সে বেশ কিছুদিনের মধ্যেই মারা যায়। আর তার এই মৃত্যু সংবাদটা দিলে যদি তার শ্বশুরবাড়ির লোক ফেঁসে যায়, সেই জন্য খুব চালাকি করেই সমস্ত কথাটা গোপন করেছিল। গরিব মানুষ, সরল সাদাসিধে, বড় লোকদের এত চাল তারা ধরতে পারবে না। সেই জন্যই বিদেশে যাওয়ার গল্পটা ফেলেছিল। আর ওইদিকে সীমার মা তার গ্রামের বাড়ি ফিরে গেল। সে জানতেই পারল না যে তার মেয়ের সঙ্গে তার আর কোনো দিন দেখা হবে না। মেয়ের অপেক্ষা করতে করতেই হয়তো তার মা এই ইহলোক ত্যাগ করবে। হাজার হাজার সীমার জীবন নষ্ট হয়ে যায় এইভাবেই শ্বশুর বাড়ির চাপে পড়ে। আজও যে কেন মেয়েরা স্বাধীন নয়, কিংবা মেয়েদের এই স্বাধীনতা যে কবে আসবে, কবে আমাদের সমাজ বদলাবে, তার অপেক্ষায় আমরা সবাই।